হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকছে হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়াল। দেয়াল উপন্যাসটির 12তম এপিসোড থাকছে আজকের ভিডিওতে। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের এপিসোড। নভেম্বরের 4 তারিখ, সকাল 7টা। চায়ের কাপ হাতে বঙ্গভবনে নিজের ঘর থেকে বারান্দায় এসেছেন প্রেসিডেন্ট খন্দকার মুশতাক। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিতে যাচ্ছেন। মাথায় নেহেরু টুপি, কাঁধে চাদর, এক হাতে পাইপ। তিনি বঙ্গবন্ধুর মতো পাইপ টানতেন। একই তামাক এরিনমুর ব্যবহার করতেন। বারান্দায় তার সেক্রেটারি কুমিল্লা বার্ড খ্যাত মাহবুবুল আলম চাষি চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছিলেন। মুশতাক তার দিকে তাকিয়ে বললেন, সুপ্রভাত। মাহবুবুল আলম চাষি বললেন, জি স্যার, সুপ্রভাত। মুশতাক চায়ের কাপে চুমুক দিয়ে হৃষ্ট গলায় বললেন, তুমি কি জানো, একমাত্র আমি শেখ মুজিবুর রহমানকে তুমি করে বলতাম। জানতাম না স্যার, হঠাৎ এই প্রসঙ্গ কেন? তোমাকে এতদিন আপনি করে বলেছি, আজ থেকে তুমি করে বলবো। অবশ্যই বলবেন। আপনাকে আনন্দিত মনে হচ্ছে, কারণটা কি বলবেন? কারণ হচ্ছে আমি নিজ বাড়িতে ফিরে যাব, শান্তিমতো ঘুমাবো, গা টিপার জন্যে লোক রাখবো। সে আমাকে ঘোড়ার মতো দলইমলই করবে। খালেদ মুশাররফকে বলবে, বাবারে, আমি বৃদ্ধ লোক, এক পা কবরে দিয়ে রেখেছি, আমাকে ছেড়ে দাও, তোমরা দেশ চালাও, আমার দোয়া থাকলো। চাষি বললেন, আপনার নিজের ইচ্ছায় কিছু হবে এরকম মনে হচ্ছে না, তারপরেও চেষ্টা করে দেখতে পারেন। আমি খালেদ শুক্রার কাছে বিদায়ী প্রেসিডেন্ট হিসাবে একটা জিনিস চাইব, দেবে কিনা কে জানে। স্যার, কি চাইবেন? একটা ট্যাঙ্ক চাইব। ট্যাঙ্কে করে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাব। মাঝে মাঝে নিউ মার্কেট কাঁচা বাজারে যাব পাবদা মাছ কিনতে। চাষি বললেন, চরম দুঃসময়েও আপনার রসবোধ দেখে ভালো লাগলো। খন্দকার মুশতাক বললেন, এখন চরম দুঃসময়? চাষি বললেন, অবশ্যই। কখন কী ঘটবে কিছুই বলা যাচ্ছে না। উইন্টার অফ ডিসকন্টেন্ট। উইন্টার অফ ডিসকন্টেন্ট আবার কি? একটা উপন্যাসের নাম স্যার। ও আচ্ছা, তুমি তো আবার অতিরিক্ত জ্ঞানী, মেজরদের মতো ইন্টারমিডিয়েট পাস না। ভালো কথা। তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, কাজে লাগবে। উপদেশটা হলো, মূর্খের সঙ্গে কখনো তর্ক করতে যাবে না। চাষি বললেন, কেন তর্কে যাব না? খন্দকার মুশতাক বললেন, কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে হারিয়ে দেবে। এখন বুঝেছ? চাষি বললেন, ভেরি ইন্টারেস্টিং। সকাল 11টা। খন্দকার মুশতাক নিজের অফিসে বসে আছেন, সঙ্গে আছেন উসমানী। এই সময় জোরের মতো করে ঢুকলেন খালেদ মুশাররফ, কর্নেল সাফায়েত জামিল এবং 4 জন সশস্ত্র সৈন্য। খালেদের হাতে কোনো অস্ত্র নেই, তবে কর্নেল সাফায়েত জামিলের হাতে খোলা সব মেশিন গান। সাফায়েত জামিল প্রেসিডেন্টের দিকে অস্ত্র তাক করে বললেন, আপনি খুনি, আপনার সারা শরীর রক্তে মাখা। 4 নেতাকে আপনি ঠান্ডা মাথায় খুন করেছেন, আমিও আপনাকে ঠান্ডা মাথায় খুন করব। ইউ ওয়ার্ল্ড রেড। উসমানী প্রেসিডেন্টকে আড়াল করে খালেদ মুশাররফকে বললেন, খালেদ, তুমি ব্যবস্থা নাও, আর রক্তপাত না প্লিজ। খালেদ বললেন, আমি নিজেও রক্তপাত চাচ্ছি না। খালেদের ইশারায় সাফায়েত জামিল অস্ত্র নামিয়ে বললেন, আপনারা খবর পেয়েছেন কি না আমি জানি না, সেনাপ্রধান জেনারেল জিয়া মেজর রউফের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পেনশন চেয়েছেন। কাগজপত্র আমার সঙ্গে আছে। প্রেসিডেন্ট হিসাবে আপনি পদত্যাগপত্র গ্রহণ করুন এবং খালেদ মুশাররফ বীর উত্তমকে সেনাপ্রদান করার ব্যবস্থা করুন। এতক্ষণ প্রেসিডেন্টের মুখ রক্তশূন্য ছিল, এখন কিছুটা রক্ত ফিরে এলো। তিনি বললেন, হুট করে কাউকে সেনাপ্রধান ঘোষণা করা যায় না। মন্ত্রিসভায় 26 জন মন্ত্রী আছেন, তাদের অনুমোদন লাগবে। সাফায়েত জামিল আবার অস্ত্র তাক করতেই খন্দকার মুশতাক বিড়বিড় করে বললেন, মন্ত্রিসভার অনুমোদন একটা ফর্মালিটি ছাড়া কিছু না। খালেদ মুশাররফের সেনাপ্রধান হতে আমি কোনো বাধা দেখি না। মুক্তিযুদ্ধের একজন মহাবীর বাংলাদেশের সেনাপ্রধান ভাবতেই ভালো লাগছে। মন্ত্রী পরিষদের সভায় ব্রিগেডিয়ার খালেদ মুশাররফকে
মেজর জেনারেল পদে উন্নতি করা হলো এবং তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হলো। তার কাঁধে জেনারেলের বেজ পরিয়ে দিলেন এয়ার মার্শাল তোয়াব এবং অ্যাডমিরাল M.H. খান। এই দিনে দুটি বিশেষ ঘটনাও ঘটে। ইন্ডিয়ান এম্বাসির মিলিটারি অ্যাটাচি ব্রিগেডিয়ার ভুঁড়া খালেদ মুশাররফের সঙ্গে সৌজন্যে সাক্ষাতে আসেন। তিনি গিফট র্যাপে মুড়া উপহারের একটি প্যাকেটও নিয়ে আসেন। ব্রিগেডিয়ার ভুঁড়ার শুভেচ্ছা উপহারের ব্যাখ্যা করা হলো অন্যভাবে। খালেদ মুশাররফের অভ্যুত্থান একটি ভারতীয় পরিকল্পনা। খালেদ মুশাররফের হাত ধরে ভারতীয় সেনাবাহিনী ঢুকল বলে। ব্রিগেডিয়ার ভুঁড়ার সৌজন্যে সাক্ষাতের চেয়ে বড় ঘটনা হলো, ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিল শেষ হয় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে। মিছিলের নেতৃত্ব দেন খালেদ মুশাররফের মা। খালেদ মুশাররফের এক বোন আমার মার অর্থাৎ বেগম আয়েশা ফয়েজ উনার পরিচিত। তিনি প্রায়ই আমাদের বাবর রোডের বাসায় আসতেন। ওই মহিলার কারণেই হয়তোবা আমার মা মুজিব দিবস পালনের বিষয়টা জানতেন। তিনি তার ছেলেদের কিছু না জানিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। হয়তোবা তিনি ধারণা করেছিলেন ছেলেরা বিষয়টা পছন্দ করবে না। একটা বয়সের পর মা বাবা নিজ সন্তানদের ভয় পেতে শুরু করে। সম্ভবত মার তখন সেই বয়স চলছিল। ওই দিনের মিছিলটি ছিল খালেদ মুশাররফের মৃত্যুর ঘণ্টা। মিছিল দেখে লোকজন আঁতকে উঠল। তারা ধারণা করল খালেদ মুশাররফ ভারতের চর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দেশে তখন ভারত বিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে। কারও মনেই নেই বা মনে রাখার চেষ্টাও নেই যে আমাদের স্বাধীনতার পিছনে হাজার হাজার ভারতীয় সৈনিকের জীবনদানের মতো ঘটনা ঘটেছে। দেশে ব্যাপক প্রচারণা চলতে লাগলো, লিফলেট বিলি হতে লাগলো। খালেদ মুশাররফের হাত ধরে বাকশাল ফিরে আসছে, ভারতীয় সেনাবাহিনী ফিরে আসছে, বাংলাদেশ হতে যাচ্ছে ভারতের এক করদ রাজ্য। রাত 11টা। সেনাপ্রধানের ফ্ল্যাগ কার অবন্তীদের বাড়ির সামনে দাঁড়ানো। গাড়ির আগে ও পিছনে সেনাপ্রধানের নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র সৈন্যদলের দুটি মিলিটারি পিকআপ। দরজা খুলল অবন্তী। অবাক হয়ে বলল, চাচা আপনি? খালেদ মুশাররফ বললেন, আমার রাজকন্যা মা, কেমন আছো? আমি ভালো আছি চাচা। দাদাজান আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। আমি যে এখন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, এই খবর কি জানো? না তো। রেডিওতে এখনো খবর যায় নাই। কাল ভোরে চলে যাবে। খুব ঝামেলায় ছিলাম বলে তোমার মাছের দাওয়াতে আসতে পারিনি। মাছ কি ফ্রিজে কিছু তোলা আছে? আছে। তাহলে মাছ গরম করতে বলো। আমি দুপুর থেকে কিছু খাইনি। তোমার দাদাজান কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, তার শরীর খারাপ, জ্বর এসেছে। ঘুম ভাঙাবো? ডেকে তুলি? না, ওনার বয়সী মানুষের কাঁচা ঘুম ভাঙলে সমস্যা। বাকি রাত আর ঘুম হবে না। আমি নিজে প্রচণ্ড ঝামেলায় আছি। তারপরেও তোমার কাছে ছুটে এসেছি কেন, কারণটা শুনো। তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়াবহ দুঃস্বপ্ন। অবন্তী বলল, আমি মারা গেছি এরকম? না, কারোর মৃত্যু দেখা তো ভালো স্বপ্ন। দিনের বেলা এক সময় এসে স্বপ্ন বলে যাব। তুমি সেইভাবে ব্যবস্থা নিও। আমি যা স্বপ্ন দেখি তাই হয়। খালেদ মুশাররফ আরাম করে মাছ খাচ্ছেন। তিনি আনন্দিত গলায় বললেন, আজকের খাওয়াটা আমার কাছে কেমন লাগছে জানতে চাও? চাই। মুক্তিযুদ্ধের সময় একবার ২৭ ঘন্টা পর প্রথম খাবার খাই। দরিদ্র এক কৃষক, নাম মিজান মিয়া। আমরা ৭ জন ক্ষুধার্ত মানুষ। মিজান মিয়া খাবার দিল গরম ধোয়া ওঠা ভাত, মাসকলাইয়ের ডাল, পেঁয়াজ আর কাঁচামরিচ। অমৃত এত স্বাদ হবে বলে আমি মনে করি না। খাবারটা খেয়েছিলাম মে মাসের ৯ তারিখে। ওই দিনটা আমি ঘোষণা করেছি মাসকলাই দিবস। ওই দিন রাতে তোমার চাচি আমার জন্যে মাসকলাইয়ের ডাল রান্না করে, মোটা চালের ভাত রান্না হয়। আমি তৃপ্তি করে মাটির শানকিতে খাই। তোমার আজকের রান্না ওই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। নভেম্বরের ৪ তারিখে আমি পাঙ্গাস দিবস ঘোষণা করলাম। প্রতি বছর এই দিনে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবো। অবন্তী বলল, চাচা আমি কি আপনাকে একটি অন্যায় অনুরোধ করতে পারি?
পারো। আমার স্যার শফিক সাহেব জেল হাজত থেকে একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পড়ে দেখুন। চিঠি পড়লেই হবে, আমি আলাদা করে কিছু বলবো না। খালেদ মুশাররফ বললেন, তোমার স্যার খুবই সাহসী মানুষ। 15ই আগস্টে একা মিছিল বের করে স্লোগান দিচ্ছিল, মুজিব হত্যার বিচার চাই। অবন্তী বিস্মিত হয়ে বলল, এই ঘটনা আমি জানতাম না তো। খালেদ মুশাররফ বললেন, সাহসী মানুষ আমি খুব পছন্দ করি। কেন জানো? আপনি নিজে সাহসী এই জন্যে? না, কারণ সাহসী মানুষরা একবারই মারা যায়, ভীতুরা মৃত্যুর আগে বহুবার মারা যায়। কাওয়ার্ডস দি মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। বলো দেখি কার লাইন? শেক্সপিয়ার। খালেদ মুশাররফ শফিকের লেখা চিঠিটা ভুরু কুঁচকে পড়লেন। চিন্তিত গলায় বললেন, খুনের আসামিকে হুট করে জেল হাজত থেকে ছাড়িয়ে আনা যায় না। মা, তোমাকে বুঝতে হবে যে দেশে আইনকানুন আছে। অবন্তী বলল, আইনকানুন থাকলে জেলখানার ভিতর 4 নেতাকে খুন হয় কিভাবে? খালেদ মুশাররফ বললেন, তাও তো ঠিক, দেশে আইনকানুন ছিল না, তবে এখন হবে। প্রেসিডেন্ট মুশতাক তার কাঙ্ক্ষিত দেশ ত্যাগ করলেন। বিচারপতি সায়েমের কাছে দায়িত্ব দিয়ে আগামসি লেনের বাড়ির দিকে রওনা হয়েছেন। শেষ হয়েছে তার 80 দিনের শাসন। তিনি ক্ষমতায় বসেছিলেন ভোরবেলায়, ক্ষমতা থেকে বিদায় নিলেন 5 তারিখ মধ্যরাতে। জেল হাজতে শফিক কম্বলের উপর কুকুরকুগুলি অবস্থায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগলো, আবার পাগলা ঘন্টি বাজে, আবার পাগলা ঘন্টি। সবাই তাকে বোঝানোর চেষ্টা করলো পাগলা ঘন্টি বাজছে না, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। শফিক বলল, ঘণ্টা বাজছে, আমি পরিষ্কার শুনেছি, এখনও ঘণ্টা বাজছে, ঢং ঢং ঢং। শফিক হাঁপাচ্ছে, তার কপাল বেয়ে ঘাম ঝরছে। শফিক তখনও জানে না খালেদ মুশাররফ তার মুক্তির ব্যবস্থা করেছেন। তিনি রমনা থানাকে কঠিন নির্দেশ দিয়েছেন, শফিক নামের মানুষটা যদি নির্দোষ হয় তাকে যেন অতি দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা হয়। খালেদ মুশাররফ তখনও জানেন না তার নিজের সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতার দাবা খেলায় তিনি হেরে গেছেন। উঠে এসেছেন জিয়াউর রহমান। নিয়তি তার উপর প্রসন্ন ছিল, নাকি তিনি নিয়তি নিয়ন্ত্রণ করেছেন তা পরিষ্কার না। জিয়াউর রহমান খবর পাঠালেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা কর্নেল তারেককে। তিনি বেকুল হয়ে জানালেন, বন্ধু, আমাকে উদ্ধার করো। কর্নেল তাহের বন্ধুর আহ্বানে সাড়া দিলেন। জিয়ার মুক্তির বিষয় ত্বরান্বিত হল, কারণ সাধারণ সৈনিকেরা ছিলেন তার পক্ষে। তারা শুরু করলেন সিপাহী বিপ্লব। তারা ক্যান্টনমেন্ট কাঁপিয়ে তুললেন স্লোগানে, সিপাহী সিপাহী বাই বাই। হাবিলদারের উপর অফিসার নাই। অফিসাররা সিপাহীদের হাতে মারা পড়তে লাগলেন। সেনাবাহিনীর শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে গেল। সিপাহীদের হাত থেকে বাঁচার জন্যে অফিসাররা পালিয়ে বেড়াতে লাগলেন। এখানেই শেষ করছি এপিসোড 12। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি কেমন লাগছে।